राइवलरी इतनी बड़ी। अभिषेक शर्मा, क्या सोच है ये? द न्यू इंडिया, बहुत ही शानदार जीत पाकिस्तान के खिलाफ। पहला मैच जीतने के बाद आज इससे बड़ा मैच नहीं होगा। डीपी वर्ल्ड एशिया कप इंडिया वर्सेस पाकिस्तान सुपर 4 में संडे शाम 7 बजे से सोनी स्पोर्ट्स नेटवर्क और सोनी लिव पर। এখন কেন ফোন করেছো? তোমাকে ফোন করার জন্য আবার সময় দেখতে হবে নাকি আমাকে? তোমার কিছু বলার আছে? আমার মনে হয় কিছু আছে যেটা তুমি বলতে চাও, তাই না? এক্সাক্ট লোকেশন কি বললো? কন্ট্রোল রুম বলেছে চিত্রবাড়ি টার্নিং। সাহেব, এদিক দিয়ে আসুন। দেখো, মুখটা বিকৃত করে দিয়েছে, মানে পকেটও নিশ্চয়ই ফাঁকা। তাও একবার চেক করো। সাহেব, আমি সকালবেলা ঘুরতে বেরিয়েছিলাম, তখনই দেখতে পাই। তুই রোজ সকালে এখানে ঘুরতে বেরোস নাকি? হ্যাঁ সাহেব। পকেট একদম খালি স্যার, কোনো আইডেন্টিফিকেশন নেই। এই সমস্ত গেমটা আইডেন্টিফিকেশন মেটানোর জন্য। হাবিলদার, কনস্টেবল, কিছু পেলে? না স্যার, এখন অবধি কিচ্ছু পাইনি। তুই চিত্রবাড়িতেই থাকিস না? হ্যাঁ সাহেব। তাহলে গ্রাম প্রধানকে বল যে একটু খোঁজ নিতে, গ্রামে কেউ মিসিং ফিসিং হয়েছে নাকি। একদম সাহেব। ব্লাইন্ড কেস মনে হচ্ছে স্যার। আসলে কি জানো তো, ব্লাইন্ড হয় খুনিরা। তাদের ধারণা পরিচয় মুছে ফেলতে পারলে তাদের অপরাধে চাপা পড়ে যাবে। শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন আছে, দুটো হাতেও মাল্টিপল ফ্র্যাকচার আছে, মুখটা একেবারে থেতলে দিয়েছে। মনে হয় খুনি খুব নৃশংস। হ্যাঁ ঠিক, বিচ্ছিরিভাবে মেরেছে। আঘাতগুলো দেখে মনে হচ্ছে রড জাতীয় কিছু দিয়ে মেরেছে। ভিকটিমের বয়স কত হতে পারে? 23 থেকে 26-এর মধ্যে। আর মৃত্যুর সময়? মৃত্যুর 24 ঘন্টাও হয়নি ইন্সপেক্টর। পেটে আনডাইজেস্টেড ফুড ছিল। আজ 17ই আগস্ট, মানে খুন কালকে 16ই আগস্ট হয়েছে। হ্যাঁ। লাঞ্চের পরে না ডিনারের পরে? লাঞ্চের পরে। 18 ঘন্টার বেশি হয়ে গেছে।
পোশাক আর জুতো দেখে মনে হচ্ছে ভিকটিম মিডল ক্লাসের লোক। সেরকমই তো মনে হচ্ছে। স্যার পুরো 2 ঘন্টা ক্রাইম সিনে আশেপাশে দেখেছি, না কোনো মোবাইল পাওয়া গেছে, না কোনো ওয়ালেট, কিছুই না। ইগাতপুরি, কাসারা আর নাসিকের সমস্ত পুলিশ স্টেশনের মিসিং কমপ্লেনগুলো চেক করো, যেটাই বডির সঙ্গে ম্যাচ করে। ইয়েস স্যার। খোঁজরদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে বলো। এই লাশটা যত তাড়াতাড়ি শনাক্ত হওয়া ভীষণভাবে জরুরি। তারপর দেখা যাক খুনিকে। মনে হয় তিল তিল করে রাগ জমিয়ে রেখে দিয়েছিল। আমার মনে হয় কিছু আছে যেটা তুমি বলতে চাও, তাই না? এই দেখ, কি বলছিলিস তুই? যে কারোর বাপের সাধ্য নেই যে জানতে পারবে। আরে বেওয়ারিশ লাশকে দেখে কে কিভাবে বুঝতে পারবে? নাটা ঘোল খেয়ে যাবে পুলিশরা অন্ধকারে। আরে ভাই, সেই সময় লাশটাকে পুঁতে দিতে হতো। আরে তাহলেও তো 2 দিন বাদে পেতো। তাহলেও কারো কিছু বোঝার উপায় ছিল না। দেখ, যা হয়েছে সেটা ভুলে যা, যেটা হয়নি না সেটাও ভুলে যা। ম্যাডাম, আমি আসতে পারি? ভেতরে এসো। ম্যাডাম, চিত্রবাটি পুলিশ স্টেশনের এখতিয়ারে পাহাড়ের গায়ে একটা লাশ পাওয়া গেছে। বডিটা ক্ষতবিক্ষত। ম্যাডাম, আজ যখন ফিরলাম তখন আমার মনে হলো যে খবরটা কাল পেয়েছিলাম ইগতপুরি থানা থেকে। ওরা এখানকার মিসিং কমপ্লেন্সের ব্যাপারে জানতে চেয়েছিল। আমাদের কেস আর চিত্রবাড়ির কেস কোনো কানেকশন পাচ্ছো? কোথায় পাওয়া গেছে আর কখন? আজকে সকালে পেয়েছি স্যার। আজ সকালে? হ্যাঁ স্যার, কাসারা ঘাটে। ওই অঞ্চলের কোনো গ্রামবাসী দেখেছে ওই লাশ জঙ্গলে। ওদিকটা দেখো। হ্যাঁ। পকেট চেক করো। না ম্যাডাম, কিচ্ছু পেলাম না। পার্স, মোবাইলের জন্য গোটা অঞ্চল সার্চ করো। কোনো আইডেন্টিফিকেশন পেলাম না স্যার, না বডি থেকে না আশপাশ থেকে। পোস্টমর্টম রিপোর্ট এখনো চলছে স্যার সিভিল হসপিটালে। পোস্টমর্টম হয়ে গেলেই আমার সমস্ত ডিটেলস চাই। দেখো অনিতা, একই জেলা, 2 দিন, 2 জঙ্গল আর 2 মানুষের লাশ, 2 মুখই থেঁতলে দেওয়া হয়েছে। বডিতে আইডেন্টিফিকেশনের কোনো রকম চিহ্ন নেই। ব্যাপারটা বেশ জটিল মনে হচ্ছে। মার্ডারটা 40 থেকে 48 ঘন্টা প্রায় হয়ে গেছে। তার মানে মার্ডার 16ই অগস্ট হয়েছে। হ্যাঁ, কিন্তু মার্ডারের আগে ভিকটিমকে কোনো রড বা সিমিলার জিনিস দিয়ে মারা হয়েছে। মাথায় গভীর ক্ষত রয়েছে। ভিকটিমের পেট থেকে কি আনডাইজেস্টেড খাবার পাওয়া গেছে? হ্যাঁ। 2 হাতেই কি ফ্র্যাকচার আছে? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আসলে আগের কেসটাতে আমরা ঠিক যেই লাশটা পেয়েছি তার পোস্টমর্টম রিপোর্টটাও সেই একই। 16ই অগস্ট দুপুরে খাওয়ার পর মারা গেছে। মাথায় গভীর ক্ষত আর 2 হাতেই লোহার রড দিয়ে মারবার ক্ষত রয়ে গেছে। ভিকটিমের বয়স কি 23 থেকে 26-এর মধ্যে? হ্যাঁ, প্রায় এরকমই হবে। আর কোনো ডিটেইল ডক্টর? পরীক্ষার রিপোর্ট বলছে যে ভিকটিম হয়তো মুসলিম। তোমাকে ফোন করার জন্য আবার সময় দেখতে হবে নাকি আমাকে? আমার মনে হয় কিছু আছে যেটা তুমি বলতে চাও। কিন্তু সেই 2 লাশ কিছুই বলছিল না, নিজেদের সম্পর্কে কিছুই বলছিল না, শুধু এটা ছাড়া যে এই 2 খুনের মধ্যে কোনো কানেকশন থাকতেও পারে। এই খুনের দ্বারা কিসের হিসেব মেটানো হয়েছিল সেটা ভবিষ্যতে জানা যাবে, কিন্তু সবার আগে এটা জানার প্রয়োজন রয়েছে যে এই 2 যুবকের মধ্যে যদি কোনো কানেকশন থাকেও তাহলে সেটা কি। একটা ছেলে মুসলিম, যার লাশ আমরা কাসারাঘাটে পেয়েছি। 2জন চিত্রবাড়ির, হিন্দু, খ্রিস্টান,
জানা নেই। পুরো জেলায় এই দুজনের প্রোফাইলের সঙ্গে ম্যাচ করে এমন কোনো মিসিং কমপ্লেন নেই। স্যার, কাসারাঘাটে যে বডি পেয়েছি এই ছেলেটার, ওর ফটো আমরা গোটা অঞ্চলে দেখিয়েছি, পোস্টার বানিয়েছি, কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। আমার মনে হচ্ছে এরা দুজনে পরস্পরের সঙ্গে কানেক্টেড। অল্প বয়স, বন্ধুও হতে পারে। তাহলে এখনো পর্যন্ত কোনো মিসিং কমপ্লেন আসলো না কেন? হতে পারে এরা এরিয়ার বাইরে থেকে এসছে আর এখানে মার্ডার হয়েছে। পসিবল স্যার, হতে পারে কোনো কাছের মানুষই এই কাণ্ডটা করেছে, তাই এখনো পর্যন্ত আইডেন্টিফিকেশনের জন্য সামনে আসেনি। দুটো ইয়াং ছেলে ছিল, আর আপনার কথা অনুযায়ী তারা জেলার বাইরের হতে পারে। লাশের ডিটেলটা আমরা মহারাষ্ট্রের সমস্ত থানায় পাঠিয়ে দিয়েছি। আসলে লাশগুলোর ছবি ছাড়া অন্য কোনো আইডেন্টিফিকেশনের ডিটেল আমাদের কাছে নেই। খুনি দুজনের আইডেন্টিফিকেশনই মুছে দিয়েছে। তা সত্ত্বেও নিশ্চিহ্ন প্রমাণ থেকে আমরা কোনো না কোনো সূত্র ঠিক বার করব। স্যার, এই চিত্রবাড়ি হিলে ছেলেটার প্যান্ট রেডিমেড নয়, বানানো হয়েছে। প্রসাদ বেল ডট। বেল সারনেম তো হতে পারে না। আগে না স্যার, আমাদের কেসগুলোতে জুতো বা কাপড়ের কোনো লিড পাওয়া যায়নি। আমরা লাশের প্যান্ট থেকে টেলারের ট্যাগ পেয়েছি। আমরা 0 থেকে 1-এ এসেছি অনিতা। স্যার, এই প্যান্টের লেভেলে লাগানো BEL ডট মানে বেল ডট বেলাপুর হতে পারে স্যার, যা এখান থেকে খুব একটা দূরে নয়। এর আগে বেলগাঁও হতে পারে, যা কিনা কর্ণাটকে। আর এই প্রসাদ হয়তো কোনো টেলারের নাম হবে স্যার, যে এই প্যান্টটা সেলাই করেছিল। বেলাপুর আর বেলগাঁও, আমরা এখানে রয়েছি। এটা আমাদের ইগাতপুরি, আর এখানে হলো তোমার কাসারা। এখন মুম্বাইয়ের এই প্রান্তে এই হলো বেলাপুর, যেটা ইগাতপুরি থেকে 124 কিলোমিটার। আর এই হলো কর্ণাটকের বেলগাঁও, যেটা ইগাতপুরি থেকে 573 কিলোমিটার। স্যার, ফটো আর ডিটেলস বেলাপুরে তো পাঠানো হয়েছিল, কিন্তু কোনো রেসপন্স পাওয়া যায়নি এখনো। তুমি বেলগাঁওতে পাঠিয়ে দাও লাশের ডিটেলস আর প্রসাদ বেল ডটের ডিটেলসও। স্যার, আমি প্রসাদ বেল ডটের ডিটেলটা বেলাপুরেও পাঠিয়ে দিচ্ছি। খড়ের গাদার মধ্যে একটা ছুঁচ, একটা টেলারকে খুঁজতে হবে যার নাম হয়তো প্রসাদ। অশ্বিন, তোমার 3টে সূত্র তো এখানেই তৈরি হয়ে গেল। প্রসাদ, টেলার, বেলাপুর বা বেলগাঁও। কনগ্রেটস। আমি চা বানাই? হ্যাঁ, 3 কাপ বানিয়ে নাও। আমার ওই 2 বন্ধুও আসছে। বিগত 5 দিন ধরে বড় বড় ছবি ছাপানো হচ্ছে ওদের দুজনের। সেই সময়তে পুঁতে দিলে ভালো হতো ভাই। আরে হয়ে গেছে ভুল ভাই, এখন আর কি করা যাবে? বদল তো আর করতে পারবো না ভাই। আমার তো ভয় লেগে যাচ্ছে, পুলিশ যদি কোনো না কোনো ভাবে সূত্র পেয়ে যায় তবে, যেটা আমরা বুঝতে পারিনি। কিছু একটা ছোট ধরনের। আরে বাবা, কিভাবে এই সূত্র পাওয়া যাবে? গত 5 দিন ধরে ওরা কোনো সূত্র খুঁজে পায়নি, এখন কি করে পাবে? আর যদি কিছু পেয়েও থাকে তাহলে কি টাইম পাসের জন্য ফটো ছাপছে ওরা? পারিসও বটে। তুই বোবা হয়ে বসে আছিস কেন? কিছু তো বল। কি বলবো আমি? দেখ ভাই, আজ বা কাল ফেলে আসা অতীতের হিসাব তো হতেই হতো। এরকম ব্যথার ঋণ নিয়ে কেউ বাঁচতে পারে না। আর যদি এই ঋণটা দিতেই না পারি, শোধই না করতে পারি, তো জীবনে আর কি থাকবে বল? 2 পয়সাও থাকবে না।
স্যার লাশের ফটো থেকে তো কিছুই পেলাম না, কিন্তু একটা টেলারের দোকান পাওয়া গেছে নকুলনগরে। প্রসাদ টেলারের ট্যাগের একটা ফটো পাঠাও আমাকে। ঠিক আছে স্যার। ম্যাচ হচ্ছে স্যার। অশ্বিন, এবার সত্যিই কনগ্রেটস। চলো, খাতা তো খুললো। ট্যাগটা এখানকারই, প্যান্ট হয়তো এখানেই হয়েছে। এই প্যান্টটা আমরা একটা লাশে পেয়েছি, আমরা জানি না সে কে। জানতে চাই, আপনি বলতে পারবেন? স্যার, এই প্লাস্টিকটা খুলে দেখতে পারি? স্যার, এই নিন। প্রকাশ গৌড়া, 15 ফেব্রুয়ারি 2013-তে প্যান্ট সেলাই হয়েছে। আপনি ফোন নাম্বার বা অ্যাড্রেস রাখেন না? স্যার, অ্যাড্রেসের কোনো প্রয়োজনই হয় না, আমরা তো কারোর বাড়িতে যাই না। কেউ কিছু বানাতে চাইলে এখানেই আসে, এখান থেকেই নিয়ে যায়। তো এই প্রকাশ গৌড়া লোকটা কে? কিছু তো জানবেন আপনি। ম্যাডাম, এর মুখটাই তো ভালো করে বুঝতে পারছি না। কেননা মুখটা থেঁতলে দিয়েছে জেনে শুনে। প্রসাদবাবু, এই প্রকাশ গৌড়া যেই প্যান্টটা বানিয়েছে, কিছু আইডিয়া আছে কোথা থেকে এসছিল বা কোথায় থাকতো? এত পুরনো দোকান আর এত কাস্টমার, কতজনকে মনে রাখবো? খুবই মুশকিল। স্যার, ও এখান থেকে প্যান্ট বানিয়েছিল, হয়তো ও নকুলনগরেই থাকতো। স্যার, এই নকুলনগরে অনেকগুলো পাড়া রয়েছে। প্রকাশ গৌড়া, বয়স 23 থেকে 26-এর মধ্যে। স্যার, এখানকার লোকাল পুলিশ স্টেশন হলো নকুলনগর পুলিশ স্টেশন। স্যার, ওখানে গিয়ে আমি চেক করেছি, ওখানে কোনো প্রকাশবাবু নামের মিসিং কমপ্লেন নেই স্যার। হয়তো এখানকারই হবে স্যার, কিন্তু ইগতপুরের সাইডেই হয়তো থাকে। ওর ফ্যামিলি হয়তো এখানে থাকে, আর হতে পারে স্যার ওরা এইসব ব্যাপারে জানেই না কি কাণ্ড হয়েছে। যদি আপনি বলেন তাহলে আমার ছেলেদের কাজে লাগিয়ে দিতে পারি। ঠিক আছে, তাই কর, তোর ছেলেদের কাজে লাগিয়ে দে। আর তাড়াতাড়ি আমাদের বল যে প্রকাশ গৌড়া ছেলেটা কে আর কেন মারা পড়ল। অন্ধকার গলির প্রথম দেওয়াল ছেদ করা গিয়েছিল, আলো দেখাও যাচ্ছিল, কিন্তু রাস্তা নয়। যে ব্যক্তির সম্পূর্ণ পরিচয় মিটিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল তার শনাক্তকরণ কি করে হবে? অন্যদিকে ছিল আরেকটি দেহের শনাক্তকরণ, যা এখনো বাকি রয়েছে। এই দুটি লাশের মধ্যে কি সত্যি কোনো কানেকশন ছিল নাকি কিছুই নেই? আপনার ছেলে প্রকাশ কি করে রামেশ্বরে? ও ইঞ্জিনিয়ারিং এ ফাইনাল ইয়ার দিচ্ছে। আর তুমি কে, কেন সব জানতে চাইছো? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ কাকি, সবকিছু ঠিক আছে। ব্যাস জানতে পারলাম আপনার ছেলে যে প্রকাশ গড়া, তাই একটু জিজ্ঞেস করলাম। আরে এমনি এমনি কেন জিজ্ঞাসা করবে? তুমি কে বলো তো? মহারাষ্ট্র পুলিশ রাস্তার ধারে এই লাশটা পেয়েছে। হাইট 5 ফুট 8 ইঞ্চি আর বয়স। কি সব দেখাচ্ছ আমাদের? কাকি, আপনার ছেলেকে একবার ফোন তো করুন। এই তুমি পাগল নাকি? একটা লাশের ফটো দেখিয়ে আমাদের বিরক্ত করছো? যাও এখান থেকে, চলে যাও। আমি পুলিশকে ডাকবো? আমাকে পুলিশই পাঠিয়েছে কাকা, আর আমি শুধু নিজের কাজ করে যাচ্ছি। আপনি শান্ত হন, একবার আপনি প্রকাশকে ফোন তো করুন। যে নাম্বারে আপনি কল করেছেন সেই নাম্বারটি এখন বন্ধ আছে, দয়া করে কিছুক্ষণ বাদে ফোন করুন। কোথাও গেছে হয়তো, ওর ফোনটা এখন বন্ধ। আমাকে নম্বরটা দেবেন প্রকাশের? তুমি কেন আমার ছেলের পেছনে লেগেছো? আর কি প্রমাণ করতে চাইছো এসব করে? হ্যাঁ কাকি, আমি কিছুই প্রমাণ করতে চাইছি না, আমি শুধু আমার প্রকাশকে খুঁজছি। একটু নম্বরটা আমায় দিন, সবার ভালো হবে তাতে।
হোস্টেলে থাকে তাই না প্রকাশ? এখানে আশেপাশে বন্ধু আছে ওর? ওর বন্ধু হলো ওয়াজিদ, কিন্তু ও তো এখানে থাকে না, মমিনগরে থাকে। ও ইঞ্জিনিয়ারিংই করে। হস্টেলে ওরা রুম শেয়ার করেই থাকে। ওয়াজিদ বেগ তাই না? হ্যাঁ। ভিকটিমকে দেখে মনে হচ্ছে হয়তো ও মুসলিম ছিল। প্রকাশ গৌড়া আর অজিত বেগ, আপনার দুটো কেস, প্রকাশ ইগতপুরি আর ওয়াজিদ কাসারা। দুজনের মা বাবাই 10 দিন আগে কথা বলেছিল। দুজনের ফোন অফ আছে আর এই দুজনের নম্বর। এদের ছবি পাওয়া যায়নি? না স্যার, কিন্তু স্যার দুজনের মা বাবাই কেউ মানতে চাইছে না যে এরকম কিছু একটা হতে পারে। স্যার ফটো তো পেলাম না। স্যার কলেজে কন্ট্যাক্ট করে দেখি, ফটো ডিটেল সব কিছু পেয়ে যাব। ওটা ভালো হবে স্যার। মা বাবা দুজনেই অন্ধ করে আছে, কারণ দুজনেই হোস্টেলে থাকতো। আর 2 মাস আগে ওরা শেষ বাড়ি এসেছিল। কলেজের নাম আর নাম্বার পেয়েছিস? হ্যাঁ স্যার। ইয়েস স্যার, প্রকাশ আর ওর বন্ধু ওরা আমাদের হোস্টেলেই থাকে স্যার। দুজনেই ফাইনাল ইয়ারের স্টুডেন্ট স্যার। এখন ওরা কোথায়? স্যার এখন তো দুজনেই বাইরে গেছে। বাইরে মানে? স্যার বেড়াতে গেছে। কোথায় গেছে কিছু বলেছে ওরা? হ্যাঁ স্যার বলেছিল যে স্যার 18 তারিখ রাতের মধ্যেই চলে আসবো। হ্যাঁ স্যার 19 তারিখ রাতের ইম্পর্টেন্ট লেকচারসও আছে। আজকে 15ই আগস্ট, কালকে 16, পরশু 17 আর স্যার 18 তারিখে ব্যাক টু প্যাভিলিয়ন। তোমরা যাচ্ছ কোথায়? সিডনি স্যার। খুব একটা দূরে না স্যার, আমাদের ওই নাসিকের ওইদিকে। আপনি তো ওয়ার্ডেন তো। ছেলেদের 18 তারিখ ফিরে আসার কথা ছিল, আর আজকে 26 তারিখ। আপনি মিসিং কমপ্লেনও লেখাননি না, ওদের বাবা মাকে ইনফর্ম করেছেন? দেখুন স্যার, ওরা তো ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, ওদের তো বাচ্চাদের মতো বেঁধে রাখতে পারি না। আর এমনিতে ওরা তো হোটেলের মতো ব্যবহার করে থাকে হোস্টেলকে, কখন আসে কখন যায় কোনো ঠিক নেই। সেই কারণে আমরাও বেশি ইন্টারফেয়ার করি না স্যার। কিন্তু এখন আপনি ফোন করলেন বলে একটু টেনশন হচ্ছে স্যার। বিরাট বড় টেনশন ওয়ার্ডেন। আমার এই নাম্বারে ওদের দুজনের লেটেস্ট ফটোগ্রাফ পাঠাও এক্ষুনি। মোটামুটি নিশ্চিত যে লাস্ট দুটো প্রকাশ আর ওর বন্ধুরই। দুজনেরই 24 বছর বয়স। 15 আগস্ট ম্যাঙ্গালোর থেকে বেরিয়েছিল আর 18 তারিখ ফেরার কথা, আর 16 তারিখ দুপুরে ওদের মার্ডার হয়। দুজনের নাম্বারই ট্র্যাকিং এ দিয়েছি স্যার। অনিতা, Yes, sir. দুজনের ফ্যামিলিতে এই নিউজটা ব্রেক করতে হবে। কিন্তু স্যার এই কথা ওরা কেউ বিশ্বাস করবে না। একটা কাজ করা যাক, দুটো ফ্যামিলিকে আমরা সঙ্গে করে নিয়ে যাই আর ডেড বডি দুটো দেখাই। মুখটা থেঁতলে গেছে ঠিক আছে, কিন্তু বাবা মা তো নিজের ছেলের ছায়াটুকুকেও চিনে ফেলে। স্যার আমি গোবিন্দর সাথে গিয়ে ওনাদের আনার চেষ্টা করছি। অনেক বোঝানোর পর শেষ পর্যন্ত প্রকাশ গৌড়া আর ওয়াজিদ বেগের বাবা মা ইগতপুরীতে আসতে রাজি হয়েছিলেন। দুই যুবকের বাবা মাই আতঙ্ক, হতাশা আর বিষাদের অন্ধকারে ডুবেছিলেন, কিন্তু তারা এটা মানতে রাজি ছিলেন না যে তাদের ছেলেরা আর এই পৃথিবীতে বেঁচে নেই। স্যার প্রকাশ আর ওয়াজিদের ফোন রেকর্ড কালকেই চলে আসবে। বাবা মা শনাক্ত করেছে? না স্যার, ওরা লাশ দেখার পরেও মানতে চাইছে না। কিন্তু অনিতা বলছিল লাশ দেখার পর ওরা পুরোপুরি ভেঙে পড়েছে। যতক্ষণ না বাবা মা কনফার্মেশন দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এগোতে পারবো না। দেখা যাক দুজনের কল রেকর্ড থেকে কি পাই আমরা, কারণ কল রেকর্ড থেকে আমরা জানতে পারবো এরা দুজন কোথায় গিয়েছিল আর কেন খুন হয়। আর যদি সামান্যতম চান্সও থাকে যে এরা দুজন তারা নয়, সেটাও প্রমাণ হয়ে যাবে। এটাই প্রমাণিত হলো যে লাশ দুটি প্রকাশ গৌড়া আর ওয়াজিদ বেগেরই, আর ফোন রেকর্ড আসার জন্য অপেক্ষা করতে হলো না। সেদিনই পুলিশ এমন একটা তথ্য পেল যার থেকে এটাই প্রশ্ন উঠল যে এই দুজন ফাইনাল ইয়ার ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট কর্ণাটকের ম্যাঙ্গালুরু শহর থেকে মহারাষ্ট্রের
নাসিক জেলায় এরকম মারাত্মকভাবে মরার জন্য কি করে পৌঁছলো আর কেন? ভাই একটা চা দেবে? একটা মেয়ে আছে, নাসিকে থাকে। পুরোটা ভালো করে বল। এই মেয়েটাই আগে নকুলনগরে থাকতো, বিয়ের পর নাসিকে থাকে। আচ্ছা, নকুলনগরের কানেকশন, যেখানে প্রকাশ গৌড়া থাকতো? হ্যাঁ, আমার প্রকাশের 2-3টে বন্ধুর সঙ্গে কথা হয়েছে। ওরা বলল এই বৈশালী আর প্রকাশ গৌড়ার পুরনো কানেকশন আছে। দু বছর গল্পটা বেশ জমেছিল। 3 বছর আগে ওরা দুজনে আলাদা হয়ে যায়, তারপর মেয়েটা অন্য ছেলেকে বিয়ে করে নেয়। মানে হিরোইনের স্বামী ভিলে না? এতটা তো জানি না গোবিন্দ ভাই। ওর বরের নাম হলো নিতিন, একটা ব্যাংকে চাকরি করে আর বাচ্চাও আছে। এই লাভ স্টোরি হিরো হিরোইন যেটা প্রকাশ আর বৈশালী, এরা হঠাৎ জেগে গেল নাকি কোনোদিনও ঘুমায়নি? এত সোজা সরল গল্প নয় এটা। তোমার কানেকশন দরকার ছিল, আমি ফেস দেখিয়ে দিয়েছি। একদম ঠিকঠাক কানেকশন পেয়েছিস। এবার এই নিতিন আর বৈশালীর নাসিকের অ্যাড্রেস আর ফোন নাম্বার বের কর। নোট করুন স্যার। এটা 100% কোনো পুরনো হিসাব মেটানো হয়েছে। এই নিতিন আর বৈশালী দুজনের নাম্বারই ট্র্যাকিং এ ফেলে দিয়েছো? হ্যাঁ স্যার। কল রেকর্ডস আসার অপেক্ষা করা যাক, তারপর দেখবো এদের দুজনকে। দেখুন রামেশ্বর বাবু, সুনিতা দেবী, আর আপনাদেরও বলছি, আমরা বুঝতে পারি পৃথিবীর সবচেয়ে বড় দুঃখ এখন আপনাদের। আপনারা শনাক্ত করতে না পারলে আমাদের লম্বা প্রসেস করতে হবে, ডিএনএ টেস্ট ইত্যাদি ইত্যাদি করতে হবে, সময় লাগবে, কিন্তু সত্যিটা প্রমাণ হবে। আর সত্যিটা হলো আপনারা ঠিকই শনাক্ত করে নিয়েছেন। রামেশ্বর বাবু, 3 বছর আগে নকুলনগরে একটা মেয়ে থাকতো, বৈশালী। রামেশ্বর বাবু, এই বৈশালী মেয়েটিকে বলুন স্যার। আপনার নাম বৈশালী? হ্যাঁ স্যার। কি হয়েছে স্যার? তোমার নাম নিতিন? আগে হ্যাঁ। কি হয়েছে? প্রকাশ গোয়ারা আর ওয়াজিদ বেগ বেঙ্গালুরু থেকে এসেছিল আর 16ই আগস্ট দুপুরে তোমাদের সঙ্গে দেখা করেছিল। কি প্রমাণ আছে আমাদের কাছে নিতিন, চলো দেখাচ্ছি তোমায়। না নিতিন না বৈশালী ভাবতে পেরেছিল যে এত নিপুণভাবে পুরো অপারেশন প্ল্যান করার পরেও পুলিশ তাদের কাছে কি করে পৌঁছলো। মোবাইল টোবাইল সব নিয়ে নিয়েছিস তো? হ্যাঁ, সবকিছু। কিন্তু একে ছাড়া যাবে না। কোনো অন্য জায়গায় গিয়ে মেরে ফেল, একই জায়গায় রিস্ক হয়ে যাবে। আমাকে যেতে দিন এখান থেকে। আমি দিব্যি খেয়ে বলছি, আমি কাউকে কিচ্ছু বলবো না। না, আমি নিজে কিছু করব। যেটা করার ছিল না সেটাই তো করে ফেলেছিস তুই। এবার তোকে তোর ভুলের মাসুল নিজেকেই গুনতে হবে, বুঝলি? বাচ্চাটাকে বাইরে নিয়ে যাও। এই হলো তোমাদের কল রেকর্ডস, আর এটা হলো সেই রেস্তোরাঁর ফুটেজ যেখানে তোমরা একসঙ্গে খাবার খেয়েছিলে। নিতিন আর বৈশালী, খেলা শেষ। এখন এই ডাবল মার্ডার কেসটা আর ব্লাইন্ড কেস নেই যা তোমরা চেয়েছিলে। এবার বলো। আমার কাছে আর কোনো উপায় ছিল না, আর বৈশালীর এই 2 মার্ডারের সাথে কোনো কানেকশন নেই। কোনো কানেকশন নেই? আরে এখান পর্যন্ত ডুবে আছে তোমার স্ত্রী,
বহু বছর ধরে প্রকাশের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা হতো ওর। 16ই আগস্টও প্রচুর কথা হয়েছিল ওর। ওগুলো কথা নয়, হুমকি ছিল, ব্ল্যাকমেল ছিল। তোমার কিছু বলার আছে? আমার মনে হয় কিছু আছে যেটা তুমি বলতে চাও, তাই না? দিন রাত শুধু টেনশনে থাকতো, যখনই ফোন আসতো নিয়ে দূরে চলে যেত। আমি বুঝতে পারতাম যে কিছু আছে যা নিয়ে ও টেনশন করছে। কেন প্রকাশ, তুমি আমার সঙ্গে কেন এরকম করছো? আমি তোমার কাছে হাত জোর করছি, আমাকে ডিস্টার্ব করো না, আমার খুব প্রবলেম হচ্ছে। প্রকাশ, ব্যাস, আমি আর সহ্য করতে পারছি না, পাগল হয়ে যাব আমি। তুমি আমাকে পাগল করে দিচ্ছ। আমি বেলগাঁও যাব না। আর এই নায়ের মানেটা বুঝতে পারছো তো তুমি? না প্রকাশ, প্লিজ। এবার তো বলো, কি নিয়ে টেনশন হচ্ছে তোমার? কিচ্ছু না নিতিন। বৈশালী, তোমার কোনো সমস্যা যদি তুমি ছাড়া আর কেউ সমাধান করতে পারে তো সেটা হলাম আমি। বিশ্বাস করো আমাকে। কোনো প্রবলেম নেই নিতিন, আমার সত্যি কোনো প্রবলেম নেই। বৈশালীকে না জানিয়েই আমি ওর ফোনে একটা কল রেকর্ডিং সফটওয়্যার ডাউনলোড করে দিই। তারপর থেকেই ওর ফোনের সমস্ত রেকর্ডিং আমি আমার ফোনে ট্রান্সফার করে নিই। 2 বছর হয়েছে আমাদের বিয়ের, একটা বাচ্চা আছে। আর আপনি দেখতে পাচ্ছেন যে আমার স্ত্রীর প্রতি পুরো আস্থা আছে। ব্যাস একটা বিষয় আমার বিশ্বাস ছিল না, যে ও সমস্যায় ছিল না, কারণ ও সমস্যায় ছিল, ভয়ানক সমস্যা। এরকম ভাবে টর্চার করো না আমায় প্রকাশ। এরকম টর্চার ফর্চার বলে আমাকে ভিলেন বানাস না প্লিজ। খুব ভালোই তো কাটছে না তোর লাইফ, তো চলতে দে না। আমি কি তোকে বলেছি নাকি যে ওসব ছেড়ে দে? হ্যাঁ, শুধু তোর ওই লাইফটাকে না কম্পিউটারের মতন A ড্রাইভ, B ড্রাইভ আর C ড্রাইভের মতন ভাগ করে দে। আমি তোর এক্সটার্নাল ড্রাইভ, মেমোরি, ওটাকে এরেজ করিস না। মাঝে মাঝে কিছু ডাউনলোড কর, সেটাকে ইউজ কর, ইউজ। না প্রকাশ, এরকম কিচ্ছু হবে না। আমি নিজের স্বামীর সঙ্গে কখনো চিটিং করব না। আর তাছাড়া আমি একজন মা প্রকাশ। তাহলে তো আরো ভালো না, কেউ কোনো কিছু সন্দেহও করবে না, তাই না? তোর এখানে আসাতে কোনো প্রবলেম হবে না। সবাইকে বলবি যে তুই বাপের বাড়ি যাচ্ছিস বাচ্চাটাকে নিয়ে। বাচ্চাটা তোর মা সামলাবে, আর আমরা দুজন একে অপরের প্রয়োজন সামলাবো একটা কোনো ভালো হোটেলে। তোর বিবাহিত জীবনে কোনো রকম প্রবলেম আসবে না। হচ্ছে প্রকাশ, অনেকটাই হচ্ছে তোমার এই ফোন কলসের জন্য। প্রবলেম? আসল প্রবলেম কি হয় জানিস? আসল প্রবলেম হবে তোর হাজব্যান্ড নিতিনের। আমি যদি ওকে বলে দিই যে তোর ওয়াইফ কোনো একটা সময় আমার লাইফ ছিল, আর আমরা বিয়ে না করেই এত বাসর দিন, এত বাসর রাত, এত বাসর দুপুর, যে আমাদের লাইফের পিকচার আর ভিডিও যদি ও দেখতে বসে না, রাত কেটে সকাল হয়ে যাবে। চুপ 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 চুপ, কান্না বন্ধ কর। আর কাজের কথাটা শোন। আমি আর আমার বন্ধু ওয়াজিদ, ওয়াজিদ মনে আছে না তোর? ওয়াজিদ, আমরা সেডি আছি। তোর নাসিকের থেকে বেশি দূর না। তুই শুধু আমাদের হোটেল রুমে চলে আসিস। আর না করবি না, হ্যাঁ? কোনো মহাপাপ করছিস না তুই, আর কখনো কেউ কিচ্ছু জানতে পারবে না। আর যদি না আসিস না, তাহলে কিন্তু সবাই জানতে পেরে যাবে। তোমার কিছু বলার আছে? আমার মনে হয় কিছু আছে যেটা তুমি বলতে চাও, তাই না? শোনো, তুমি ওই দুজনকে বাড়িতেই ডেকে নাও। হ্যাঁ, সত্যি বলো প্রকাশ গৌড়াকে যে আমার স্বামীর সঙ্গে দেখা করে নে। তারপর তোমার ওর সঙ্গে সম্পর্ক রাখতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। না নিতিন, আমার ওর সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। প্রকাশ আমার জীবনের এক, আর এখনো আমাকে ব্ল্যাকমেল করছে। আমি জানি বৈশালী, আমি তোমার ফোনে একটা কল রেকর্ডিং সফটওয়্যার ডাউনলোড করে রেখেছিলাম যাতে তোমার সমস্যাটা জানতে পারি। কি? আমাকে এরম করতে হলো কারণ তুমি দম আটকে মরছিলে দিনরাত, কিন্তু তোমার উপর আমার পুরো আস্থা আছে। এতদিন ধরে ও তোমাকে বিরক্ত করছে, এখন এই ব্যাপারটাকে আমার উপর ছেড়ে দাও প্লিজ। ডেকে নাও দুজনকে, 16 তারিখে ডাকো।
বৈশালী সেটাই করেছে যেটা আমি বলেছিলাম। বৈশালী জানতো যে তুমি ওদের দুজনকে মার্ডার করতে চলেছো? স্যার, আমার এরকম কোনো প্ল্যান ছিল না, আমি তো শুধু ওকে বোঝাতেই গেছিলাম। এই অরবিন্দ আর গিরিশটাকে ওদের কেন ডেকেছিলে? বন্ধু হয় স্যার, ওই সেফটির জন্য ডেকেছিলাম ওদের। প্রকাশ আর ওয়াজিদের সঙ্গে দেখা হওয়ার পর কি করলে? আমরা সবাই একসাথে খাবার খেলাম। বৈশালী একদম নর্মাল ছিল। খাওয়া দাওয়া হওয়ার পর আমরা ওদের দুজনকে নিয়ে ইগতপুর চলে যাই। কি বলেছিলে ওদের? এটাই যে একটু ভালো অ্যারেঞ্জমেন্ট করি, ভালোভাবে কথা বলি। আমি এই গোটা ব্যাপারটা খুব শান্তিতে এবং ঠান্ডা মাথায় করতে চেয়েছিলাম, যাতে সবার জন্যই ভালো হয়। হ্যাঁ নিতিন, কি অ্যারেঞ্জমেন্ট করেছিস? দেখো, তুমি হয়তো জানো না যে আমি তোমার আর বৈশালীর সমস্ত রেকর্ডিং শুনেছি। তোমার ওই ব্ল্যাকমেল সব শুনেছি। আসল কথাটা বল। আসল কথা একটাই, সারা জীবনের জন্য আমার বউয়ের জীবন থেকে বেরিয়ে যা, আর কোনো রকম নোংরা আচরণ করবি না তুই। নোংরা আচরণ? 2 বছর অ্যাফেয়ার চলেছিল আমাদের, প্রপারওয়ালা। ভালোবাসা ছিল, সেক্স ছিল। দেখ, লিমিট ক্রস করছিস কিন্তু এবার। বৈশালীর বিয়ের আগে ও কার সঙ্গে কি করেছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। প্রতিটা মানুষেরই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে, তাদের মধ্যে সেক্সও হয়, কিন্তু এখন ও আমার স্ত্রী হয়, আর আমি চাই না তুই ওকে একবারের জন্য ফোন কর এখন। ভাই নিতিন, আমি ওয়াজিদকে কথা দিয়েছি, ওকেও আমি অতটাই মজা দেব যতটা আমি কখনো করেছি। তুই বল, তোর মনে হয় যা হচ্ছে ঠিক হচ্ছে? দেখ প্রকাশ, আমি শেষবার বলছি, বৈশালীকে বিরক্ত করা ছেড়ে দে। আর যদি না করি তাহলে? আরে বাপরে, আমি তো ভয় পেয়ে গেলাম। মেরে ফেলবি আমাকে? না, কাউকে মারার কোনো দরকার নেই, শুধু বোঝাচ্ছি দূরে থাক বৈশালীর থেকে। এক্স লাভার্স যেমন আমি আর বৈশালী লোহার চুম্বকের মতন হয়, কারোর বাপও ধরে রাখতে পারবে না আমাকে বৈশালীর কাছে যাওয়ার থেকে। ভদ্রভাবে যতটা বোঝানোর বুঝিয়েছিলাম, কিন্তু ও হয়তো মেন্টাল ছিল। আমি ওকে অত বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও নিজের জেদটাই ধরে রেখেছিল যে ও আমার স্ত্রীকে ডিস্টার্ব করা থামাবে না। ব্যাস, তারপর আমি ভাবলাম যে ওর হিসেব মিটিয়ে দিই। কিন্তু একে ছাড়া যাবে না এখন। কোনো অন্য জায়গায় গিয়ে মেরে ফেল, একই জায়গায় রিস্ক হয়ে যাবে। আমাকে যেতে দিন এখান থেকে। আমি দিব্যি খেয়ে বলছি, আমি কাউকে কিচ্ছু বলবো না। তুই কোনোদিনও নিজের বেস্ট ফ্রেন্ডকে বোঝাসনি না? তোর কখনো মনে হয়নি যে ও কোনো ভুল কাজ করছে? আর তুইও? আমি আবেগে ভেসে গেছিলাম। আবেগে ভেসে একজন বিবাহিত মহিলাকে ওইভাবে ডিস্টার্ব করছিল, তুইও ভাগিদার ছিলি, এর মজা নিচ্ছিলি। স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমাকে এখান থেকে যেতে দিন প্লিজ। আমি ওকে এত ভালোভাবে ভদ্রভাবে বোঝালাম, কিন্তু ও কোনোভাবেই বুঝতে চাইল না। আমার সামনে আর কোনো উপায়ই রাখলো না এইটা ছাড়া। যখনই কোনো অপরাধ হয়, যেমনই তোমার ক্ষেত্রে প্রকাশের হাতে বৈশালীর ব্ল্যাকমেল, এছাড়াও আরও একটা উপায় ছিল, আর সেই উপায়টা হলো পুলিশ। তোমরা একবারের জন্য ভাবনি এই উপায়টার ব্যাপারে? আইন হিসেব মিলিয়ে দেয় নিতিল,
তুমি ওকে হত্যা করে নিজের হিসাবে এতটা ক্ষতি করে ফেলেছো যে নিজের মেয়ের ওপর এখন তোমার সারা জীবনের ঋণ রয়ে যাবে। আর বৈশালী একা এই দায়িত্ব আর ভালোবাসার ঋণ কখনোই পরিশোধ করতে পারবে না। প্রকাশ গৌড়া আর ওয়াজিদ বেগের দেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। নিতিনের দুই বন্ধু অরবিন্দ আর গিরিশকেও গ্রেফতার করা হয়েছে। দুজনই হতবাক হয়ে গেছে যে প্রকাশ আর তার বন্ধু ওয়াজিদের এত নিপুণভাবে পরিচয় মেটানোর পরেও পুলিশ তাদের কাছে কিভাবে পৌঁছলো। নিতিন আর তার দুই বন্ধুকে আইপিসি 302 ধারা অনুযায়ী খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তিনজনই এখন জুডিশিয়াল কাস্টাডিতে রয়েছে। যখন কোনো পুরনো সম্পর্ক হ্যারাসমেন্ট আর ব্ল্যাকমেলিং এর মাধ্যম হয়ে দাঁড়ায় তখন সত্যিই গভীর মানসিক আর ইমোশনাল চাপ সৃষ্টি হয়। কিন্তু এই হ্যারাসমেন্টকে বন্ধ করার একটাই পথ রয়েছে, পুলিশের কাছে নালিশ। এই কেসে একজন বুদ্ধিমান আর দায়িত্ববান স্বামী একটি ভুল সিদ্ধান্ত নিল। আইনের কাছে সাহায্য চাওয়ার বদলে নিজেই আইন হাতে তুলে নিয়েছিল। মানসিক চাপ যতই উত্তেজিত করুক না কেন, কিন্তু আমাদের সব সময় নিজেদের বিবেক আর কমন সেন্সের সঙ্গে কাজ করা উচিত। ক্রাইম কোনো সমস্যার সমাধান করতে পারে না। ক্রাইমের অ্যাকাউন্ট শুধু একটা জায়গাতে গিয়ে ক্লোজ হয়, আর সেটা হলো আদালতের কাঠগড়া। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরও একটা চমকে দেওয়ার মতো কেস নিয়ে কাল রাতে সিআইডির এপিসোডের পরে। ততক্ষণ সুরক্ষিত থাকুন, সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.